আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ছোট্ট একটি খবর দিয়ে শুরু করি। নতুন সরকার ক্ষমতা আসার পরে প্রথম বিদেশি মুদ্রার যে রিজার্ভ কেন্দ্রীয় ব্যাংকের, সেটি ৩০ বিলিয়ন ছাড়িয়ে আজকের দিন পর্যন্ত ৩৫ বিলিয়নে পৌঁছে গেছে। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে এটি কমতে কমতে একটা সময় ২২ বিলিয়ন ডলারে চলে এসেছিল। আবার শেখ হাসিনার জমানাতে কেউ বলতেন যে এটা ২২ বিলিয়ন বা ২৫ বিলিয়ন ডলার আসছে, কেউ বললেন যে না, এটা ১৬ বিলিয়ন ডলারে চলে এসেছিল, হোয়াট এভার মেবি। কিন্তু যখন আইএমএফ শেখ হাসিনা সরকারকে ঋণ দিল এবং পরপর ৩টি কিস্তি ছাড় করল, তখন আমাদের দেশে যে সমস্ত লোকজন শেখ হাসিনার ফরেন পলিসি, তার বৈদেশিক মুদ্রানীতি এবং কেন্দ্রীয় ব্যাংকের যে রিজার্ভ, এটা নিয়ে যে সকল নেতিবাচক কথা প্রচার করেছিল, সেটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। বাংলাদেশে কতগুলো মানুষ আছে যারা একটা সময় আইএমএফে চাকরি করতেন, তারা ঠিক, তাদের মধ্যে আমিও একজন ছিলাম। আমি চাকরি করিনি আইএমএফে, কিন্তু যারা আইএমএফে চাকরি করতেন তাদের সাথে ভালো সম্পর্ক ছিল। তো ফলে যখন শেখ হাসিনা সরকার ইমেজ সংকটে পড়ে গেল, দেশীয় যে প্রচার প্রোপাগান্ডা, এস আলমের কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, তখন তার ফরেন রিজার্ভ দরকার, মানে ফরেন রিজার্ভ তার ওকে ছিল, ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে যাচ্ছিল। এর মধ্যে ৮ বিলিয়ন ডলার নিয়ে আইএমএফের সঙ্গে, বিশ্বব্যাংকের সঙ্গে তাদের একটা বার্গেনিং হচ্ছিল। এই কারণ হলো যে সেটি, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে তারা এই ডলারটা নিয়ে বিভিন্ন সেক্টরে তারা বিনিয়োগ করেছিল, ওটাকে তারা হিসেবের মধ্যে দেখাচ্ছিল। তো সেই দিক থেকে প্রায় ৮ বিলিয়ন ডলার আইএমএফ বলছিল যে তুমি তোমার হিসাব থেকে এটা আলাদা করে মাইনাস করে দেখাও। তো আইএমএফের চাপে পরে সরকার কী করলো, দেখালো যে এই ৮ বিলিয়ন ডলার সহ এত, আর ৮ বিলিয়ন ডলার ছাড়া এত। তো সেই ৮ বিলিয়ন ডলার বাদ দিয়েও সেই আওয়ামী লীগের যে রিজার্ভ, এটা ২২, ২৩, ২৫ বিলিয়ন ডলারে ওঠানামা করছিল। আর তার সঙ্গে যদি আপনি ৮ বিলিয়ন ডলার যোগ করেন, তাহলে ২৫ বিলিয়ন ডলারের সাথে ৮ বিলিয়ন ডলার মানে ৩৩ বিলিয়ন ডলার। এবং তাদের এই যে যখন সংকট ছিল না, তখন রিজার্ভ, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যেটা পুরো এশিয়ার মধ্যে বলতে গেলে অনেকের কাছে এটা ঈর্ষণীয় ছিল। এনিওয়ে, তো আওয়ামী লীগ সরকারের পতনের পর আইএমএফ পরবর্তী যে কিস্তিগুলো, সেই কিস্তিগুলো তারা দেয়নি। ইট মিনস ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে তারা বিশ্বাস করেনি, অথবা শেখ হাসিনা সরকারের সময় আর্থিক খাতকে আমরা যতটা দুর্নীতিগ্রস্ত বলেছিলাম, আইএমএফের দৃষ্টিতে সেটা অতটা দুর্নীতিগ্রস্ত ছিল না। বরং অনেক ক্ষেত্রে আইএমএফ যে সকল প্রশংসা করেছিল, যারা এই যুগে, মানে ওই সকল প্রশংসা এই যুগে বলাটা আমার জন্য বা অনেকের জন্য নিরাপদ নয়। এখনকার বাস্তবতা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস আইএমএফ থেকে কোনো ঋণ পায়নি, আর বর্তমান সরকার এখন পর্যন্ত আইএমএফের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাননি। অধিকান্ত যে সর্বশেষ কিস্তি, আইএমএফের সর্বশেষ কিস্তি, এটি আইএমএফ ছাড় করেনি। তারা বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা কিছুটা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। শুল্ক নীতিতে এনবিআরকে আলাদা ভাগ করা, জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা, তারপরে ব্যাংক ঋণের যে সুদ হার, এটা বাড়ানো। আগে যেটা মানে ৯-৬ ছিল, বা যে একটা বেঁধে দেওয়া হয়েছিল, ডলার মার্কেটটাকে নিয়ন্ত্রণ করা হয়েছিল, সেই জিনিসগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকটা ওপেন আপ করে দিয়েছিলেন। কিন্তু তারপরেও আইএমএফ তাকে সেই টাকা দেয়নি। আবার বর্তমান সরকার ক্ষমতা আসার পর সবাই ভেবেছিল যে আইএমএফ এবার টাকা দেবে, আর নতুন করে টাকা দেবে। কিন্তু বাস্তবে এখনও পর্যন্ত তার কোনো প্রতিফল পাওয়া যায়নি। তারা সরকারের সঙ্গে নতুন করে বসবে,